ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। দর্শক, অর্থনীতির সংলাপের আজকের বিষয় রপ্তানিতে ধস উত্তরণের উপায়। এই আলোচনা শুরু করতে চাই। জনাব রিয়াদ মাহমুদ আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে আপনিও রপ্তানি খাতের সাথে জড়িত এবং পোশাকের বাইরে বিকল্প পণ্য আপনি রপ্তানি করেন এবং সেটা সম্ভাবনাময় একটা পণ্য। সেই জায়গা থেকে একটু জানতে চাই, মানে আপনাদের সেক্টরে বা আপনার রপ্তানির মানে সিনারিওটা কি, সেখানেও কি কমেছে নাকি সেখানে গল্পটা ভিন্ন? এটাকে একটু অন্যভাবে আমি উত্তর দিতে চাই। আমার যে সেক্টরে রপ্তানির যে খাতে আমি অপারেট করি সেটা হলো সিনথেটিক ফুটওয়্যার, অর্থাৎ কিনা স্পোর্টস শুজ, নট লেদার শুজ। তো এখানকার চিত্রটা একটু ভিন্ন, কারণ রাশেদ যেটা বলেছেন যে গার্মেন্টস খাতে কিন্তু বাংলাদেশ একটা ডমিনেন্ট ওয়ার্ল্ড ওয়াইড পজিশন নিয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সেক্টরের কথা বলছি সেখানে কিন্তু বাংলাদেশ একটা ডমিনেন্ট পজিশনে নেই। সেখানে কিন্তু আছে চায়না, আছে ভিয়েতনাম, আছে ক্যাম্বোডিয়া, আছে এটসেট্রা। বাট যেটা হচ্ছে যে ইন রিসেন্ট টাইম উই হ্যাভ সিন দ্যাট দিস সেক্টর ইন বাংলাদেশ ইজ স্টার্টিং টু বিকাম ভেরি প্রমিসিং। সে সূত্র ধরে কিন্তু দেখা যায় যে আমাদের এই সেক্টরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কম্পেয়ার টু লাস্ট ইয়ার আপনি যদি গ্রোথ প্যাটার্নটা দেখেন, ইটস অ্যাবাউট 28 to 29% গ্রোথ, উইচ ইজ আ ভেরি হাই গ্রোথ। এটার মধ্যেও কিন্তু আবার কিছু অ্যানালিসিস করার আছে। নট নেসেসারিলি যে এখানে শুধু যারা কিনা লোকাল মালিকানার যে কোম্পানিরা এক্সপোর্ট করছে তার থেকে এই গ্রোথের হিস্সাটা বেশি হলো যারা কিনা জয়েন্ট ভেঞ্চার কোম্পানিরা এসছে। ধরেন আগে চায়না এক্সপোর্ট করতো, কিন্তু বড় বড় বায়াররা বলেছে যে আমরা একটু ম্যানুফ্যাকচারিং বেসটা একটু ডাইভার্সিফাই করতে চাই। তাহলে বাংলাদেশে আমরা যদি ফুটওয়্যারগুলো আস্তে আস্তে সরাই, তবে দেখা যাচ্ছে যে ওদের পুরনো যে সাপ্লাই চেনে যে ম্যানুফ্যাকচারার আছে তারা দেখা যাচ্ছে যে ইপিজেডে বা অন্য কোথাও তারা ফ্যাক্টরি এস্টাবলিশ করছে। তো যেহেতু তারা ফ্যাক্টরি এস্টাবলিশ করছে, দে হ্যাভ গট আ ভেরি সিকিওর বায়ার অর সিকিওর চেইন অফ অর্ডার্স। তো সেখান থেকে কিন্তু পজিটিভিটিটা এসছে। হাউএভার আমাদের সেক্টরের কথা যেহেতু বললেন, সেখানে ইন্ডিভিজুয়াল গ্রোথ হতে পারে, বাট দ্যাট ডাজ নট give the true picture of the whole production sector or manufacturing sector. কারণ রাশেদ যেটা কিছুক্ষণ আগেই বললেন, ফর এনি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন দ্য ব্যাংকিং সেক্টর এখনও কিন্তু ক্রেডিট, এখনও কিন্তু ফ্রি ফ্লোয়িং আমি বলবো না, ফ্রি ফ্লোয়িং শব্দটা খারাপ, বাট ক্রেডিট কিন্তু এখনও কনস্ট্রেন্ট। বিগত 15-2 বছরে আমরা ব্যাংকিং সেক্টরে কিছু রিফর্ম ডেফিনেটলি এসছে, কিন্তু তার সাথে কিন্তু কিছু কনস্ট্রেন্টও এসছে। তো কনস্ট্রেন্টগুলো এসছে এবং সেগুলো চলে যাওয়ার জন্য যে কনফিডেন্সটা আসার প্রয়োজন ইলেকশনের পরে, সেটা মাত্র আসা শুরু হয়েছিল। তো সেটার কিন্তু আমরা এখনও পুরোপুরি ফল আমরা দেখতে এজন্য পারিনি যে তারপরেই কিন্তু বিশাল একটা যুদ্ধ শুরু হয়ে গেল। তো সরকার সঙ্গত কারণেই কিন্তু সেদিকেই তার মনোযোগটা বেশি হবে, বিকজ ম্যানেজমেন্ট টাইম ইজ লিমিটেড অ্যান্ড দিস ইজ আ ভেরি বিগ ক্রাইসিস। সো দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি সিনথেটিক ফুটওয়্যার সেক্টর হয়তো গ্রো করছে আমাদের দেশে, বাট সে যে ডানা মেলে উড়বে, প্রফিটেবিলিটির সাথে যে সে অপারেট করবে বা নতুন নতুন সুযোগগুলো যে সে গ্র্যাব করবে বা এক্সপ্যানশনে যে যাবে, সেগুলোর কিন্তু অভাব রয়ে গেছে। এবং তার সাথে তো ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু আছে, সেগুলো না হয় আমরা পরে আলাপ করব। নিশ্চয়ই। একই সাথে আরেকটু বিষয় একটু জানতে চাই যে আপনার যে ব্যবসা, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও একটা বড় স্টেক হোল্ডার আপনারা, এবং একই সাথে যদি বলি যে বিশেষ করে প্লাস্টিক পণ্যের যে বাজারটা, সেখানেও আমরা দেখছি যেহেতু জ্বালানির সংকট, ক্রুড পাওয়া যাচ্ছে না, রিফাইনারিতে সংকট। আমরা যদিও জ্বালানি বলতে শুধু তেলই বুঝি, কিন্তু এই রিফাইনারি থেকে প্লাস্টিকের যে বেসিক র ম্যাটেরিয়াল সেটাও আসে। তো সেই জায়গায় আসলে কি কোনো চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন কিনা? অ্যাবসলুটলি। আমাদের ব্যবসার গ্রুপের একটা বড় অংশ আছে কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালসে, পিভিসি পাইপ, ডোরস, সিলিংস এটসেট্রা, প্লাস হাউস হোল্ড গুডসও তো আছে। সো এগুলো সবই পেট্রোকেমিক্যাল ডেরিভেটিভ প্রোডাক্ট, এবং আপনি যে দেশ থেকে আনুন না কেন, আলটিমেটলি কিন্তু কোনো না কোনোভাবে একটি বড় অংশ আপনার মিডল ইস্ট শিপিং রাউট ইউজ করবেই। এবং we all know what is the status of the Middle East shipping status is now.
র মেটেরিয়ালের কিন্তু শর্টেজ অলরেডি শুরু হয়ে গেছে। আমি কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গাতে আমাদের যারা কিনা কলিগস আছে, অন্য ম্যানুফ্যাকচারার আছে এই লাইনে, তাদের র মেটেরিয়াল শেষ হয়ে গেছে। হয় এটা নাই, না হয় ওটা নাই, হয় এই কনস্ট্রাকশন মেটেরিয়ালের অভাব, না হয় ট্যাঙ্কের প্লাস্টিক যে ট্যাঙ্ক আছে সেটার র মেটেরিয়াল অভাব। সো মার্কেটে একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে, একটি ভ্যাকিউম সৃষ্টি হয়েছে, এবং তার সাথে কি বলবো মানে কি একটি প্যানিক আসছে, ক্রাইসিস। দ্য ক্রাইসিস, I don't want to create a panic, I don't want to use such words, but the crisis has already started. আস্থার প্রশ্নে ব্যবসায়ীরাও কি আসলে আমাদের যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনাটা ছিল অতীতে, সেই জায়গা থেকেও যদি একটু জানতে চাই যে ব্যবসায়ীরাও কি আসলে এই নতুন সরকারের উপর খুব একটা আস্থা রাখতে পারছে? কারণ আমরা দেখছি যে ব্যবসায়ীরাও নানান রকম, বিশেষ করে যদি কর কাঠামোর জায়গা থেকে বলি, নীতি সহায়তার জায়গা থেকে বলি, কোনো কিছুই তো আসলে পাবে এমন আশ্বাস তো দেখছি না আমরা। আচ্ছা, একটু প্রথম থেকে শুরু করি। সরকার নির্বাচিত হলো ফেব্রুয়ারির মাঝামাঝি। আমরা যেটা দেখেছি, অ্যাটলিস্ট ফর দি লোকাল ইকোনমি, আমাদের যে লোকাল ব্যবসাগুলো ছিল সেগুলো কিন্তু একটা রিজুভিনেশন লক্ষ্য করেছিলাম মার্চের 1 থেকে 7, 8, 9 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তারপরে তো যুদ্ধ শুরু হয়ে গেল। তো এখানে আপনি যদি এই ক্রাইসিসটাকে 3 ভাগে ভাগ করেন, দ্য ফার্স্ট ওয়ান ইজ আ ভেরি ভেরি শর্ট টার্ম ফায়ার ফাইটিং ইস্যু। হঠাৎ করে যুদ্ধটা চলে আসলো। এর মধ্যে কি হলো, 2 মাইল 2 কিলোমিটার লম্বা লাইন বলেন, ডিজেলের ঘাটতি বলেন, র মেটেরিয়ালের ঘাটতি বলেন। সো সরকার কিন্তু তার মেজরিটি টাইমটা এটা ডিল করতে গিয়ে কিন্তু তার চলে যাচ্ছে। সেখানে কিন্তু জনগণও কিছুটা অসহিষ্ণু হতে পারে, হয়ে যায়, স্বাভাবিক সাইকোলজিক্যাল ইস্যু। এটা যদি না থাকতো তবে কিন্তু সরকারের একটা বড় অংশ সময় কিন্তু ফ্রি থাকতো কোন জিনিসটা হ্যান্ডেল করার জন্য। একটু যদি মিডিয়াম টার্মে আসি, 15-2 বছর ধরে আপা যেটা বললেন, আস্থার যে সংকট, অন্তর্বর্তী সময় সরকারের সময় কী হয়েছে, তাদের পারফরমেন্স নিয়ে আমরা এখানে আলোচনা করতে আসিনি। বাট দ্য ইস্যু ইজ দ্যাট, সেটা আপনি বাইরের ইনভেস্টর বলেন আর দেশের ইনভেস্টর বলেন, দে ওয়ার অলওয়েজ থিঙ্কিং লেট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট কাম, বিকজ বাই ডেফিনেশন দ্যাট ইজ আ ডিফারেন্ট অ্যানিমাল অলটুগেদার। সো সেটা না হলে কিন্তু আপনি অনেক ঘরে কিন্তু আপনি টিক দিতে পারবেন না। আচ্ছা, এখন তাহলে এই ক্রাইসিসটা যদি না থাকতো, তাহলে সরকার কিন্তু গত 15-2 বছরে ইকোনমি বলেন, দেশ বলেন, যেই গ্যাপগুলো তৈরি হয়েছিল, তাহলে সেখানে ইমিডিয়েটলি মনোযোগ দিতে পারতো। আচ্ছা, সেগুলো সে হ্যান্ডেল করতে করতে তখন কিন্তু সে ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুগুলো চিন্তা করতে পারতো। আমরা যে যুগের কথাই বলি না কেন, রাশেদা হয়তো আমার সাথে এগ্রি করবে, আপা আমার সাথে এগ্রি করবে, বিদ্যুতের সংকটের কথা কিন্তু আমরা মাসের পর মাস, বছর পর বছর বলে গিয়েছি। আমরা বিউরোক্রেসির কথা কিন্তু মাসের পর মাস, বছর পর বছর বলে গিয়েছি। সো একটা নির্বাচিত সরকারের রিয়েল সাকসেস, সাস্টেইনেবল সাকসেসটা কিন্তু তখন ডিপেন্ড করতো সে এই ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমগুলো, ইনগ্রেইনড প্রবলেমগুলোর সলিউশনটা সে পাচ্ছে কি না। সো এখন যদি আমাদের, আমি একজন ক্ষুদ্র মানুষ, ইট ডাজ নট suit me to talk about strategy about the government, but প্রথমে যদি সে দেখে যে এই যুদ্ধজনিত যে অসহিষ্ণুতা, সেটাতে সে ইমিডিয়েট মলম, ঠিক তার পরপরই 15-2 বছরে যে সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে সেখানে মলম, সেটার পরপরই কিন্তু আমাদের যে পেরেনিয়াল যে প্রবলেমগুলো আছে, করাপশন বলেন, আমলাতন্ত্র বলেন, এনার্জি ক্রাইসিস বলেন, প্রোডাক্টিভিটি বলেন, তখন সেগুলোতে যদি সে প্রপারলি মনোযোগ দেয়, তবেই কিন্তু একটি দেশ, আমার মনে হয় এই আমরা বলি মধ্যম ইকোনমি, এই ওই ইত্যাদি উন্নত জাতি, সেদিকে কিন্তু তখন আমরা মানে সেটা প্যারালালি করতে হবে, মানে এটা অ্যাবসলিউটলি তখনই কিন্তু আস্থার জিনিসটা আসে। সো সুযোগ তো দিতে হবে সরকারকে। সো আমি খারাপ ফিল করি সরকারের জন্য যে সে ক্ষমতা নেওয়ার সাথে সাথেই কিছুটা ইকোনমিতে, হয়তো সেটা আর্টিফিশিয়াল হোক আর যাই হোক, মার্চের 1 তারিখ থেকে যে জোয়ারটা আমরা কিছুটা দেখছিলাম সেটা অবদমিত হয়ে গেল। কিন্তু আপনার কথা থেকে একটু বলতে চাই যে ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। তো এখন ধরেন আপনি বলছিলেন যে 3টা পদ্ধতির কথা, মানে এই 3টা পদ্ধতিতেই যদি কিছু কিছু করে আমরা দেখতাম যে না 3 ভাবেই সরকার আসলে ভাবছে, করছে, কিন্তু আমরা তো দেখছি আসলে যে ওই যে আপনি যেটা বলেন যে ফায়ার ফাইটিংয়েই বেশি ব্যস্ত, এবং সেই ফায়ার ফাইটিংয়ের জায়গাতেও আসলে খুব বেশি সফল হয়েছে কিনা বলাও মুশকিল, কারণ দায়িত্বশীলরা বলছেন কোনো সংকট নাই, কিন্তু রাস্তার চিত্র ভিন্ন। দেখুন,
সত্য কথা বলতে ফায়ার ফাইটিংয়ের কথাই যদি আমরা বলি, আমরা দেখছি যে 2 কিলোমিটার লম্বা লাইন। আচ্ছা, একেবারেই যে আমাদের এখানে চরম এনার্জি ক্রাইসিস তা কিন্তু না। এটার চাক্ষুষ কি বলবো, উইটনেস আমি, আমাদের মতো মানুষরাই কিন্তু, সাধারণ জনগণ বলছি, সেও কিন্তু 5 লিটার 10 লিটার 20 লিটার করে তেল মজুত করছে। এটা যদি না হতো তাহলে ক্রাইসিসটা কিন্তু আরও কম হতো। তা সরকার কি বলছে, কিছুদিন পরে যখন সরকার রিয়েলাইজ করলো, আমরা যখন রিয়েলাইজ করলাম, দ্য গভর্নমেন্ট ওয়েন্ট ফর এনফোর্সমেন্ট টু প্রিভেন্ট দিস সো কল্ড গোয়েন স্টক। তারপরে সে আস্তে আস্তে কী হচ্ছে, এখন আমরা গত 1-2 দিন ধরে দেখছি যে অ্যাপ চালু করছে ফুয়েলের জন্য, কিছু কিছু জায়গায় সেটা সেটেল করছে, কিছু কিছু জায়গায় করছে না। সো ইট ইজ এ, কী বলবো, ইট ইজ এ জার্নি। এখন আমরা ওই একজন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন, যখন আমি সরকারের বাইরে ছিলাম খুব করে সরকারের কী করতাম, সমালোচনা করতাম। এখন যখন আসছি, এখন দেখছি যে আমি সারাদিন দিনরাত কাজ করে যাচ্ছি, তারপরে আমার সমালোচনা করে যাচ্ছে। আমার মনে হয় যে গদিতে চেয়ারে না বসলে সেই জিনিসটা হয়তো বোঝা যাবে না। ব্যবসায়ীদের কিন্তু আমাদেরকে অনেক কিছু বলে যে আপনি খুব সুখে আছেন, আসলে বাস্তব চিত্র কিনা সেটা আমি আর রাশিদি হয়তো জানি। নিশ্চয়ই যে এই যে মানে আমরা চারিদিকেই আগুন লেগেছে, আমরা মানে একটা তো বলে উভয় সংকট, এটা মনে হয় যে উভয় সংকটের চেয়েও বড় কিছু, আমি জানি না, আমার কাছে কোনো শব্দ নাই। মানে এইরকম একটা জায়গায় আসলে আপনার পরামর্শ, এখান থেকে তো বের হতেই হবে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। রাশেদের সাথে আমি কমপ্লিটলি একমত। আপনি যদি বলেন দেশের স্বার্থ, মানুষের স্বার্থ, আমি একটু মানুষের ওপর একটু স্ট্রেস করতে চাই। যেহেতু আপনি এখানে শিল্প নিয়ে কথা বলতে এসছেন, ম্যান, মেশিন, ক্যাপিটাল, machine and capital does not have a life, man has a life. So সামনে যে ক্রাইসিসটা আসছে, আমি আবার একটু শর্ট টার্ম আর মিডিয়াম টার্মে আসবো। Our government is not supposed to be a profitable institution. A bank is a profitable institution. Industry is a profitable institution. এখন এই ক্রাইসিসে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তারা যাতে করে, আমি বলবো সরকারের লক্ষ্য রাখা উচিত, তারা যাতে করে বেকার হয়ে বেতন পাওয়াটা না বন্ধ হয়ে যায়। একজন জেনুইন শিল্পোদ্যোক্তা কিন্তু দি বিগেস্ট টেনশন দ্যাট হি অর শি হ্যাজ ইজ মাসের শেষে পুরোটা দিতে পারবো তো। ঈদের আগে দিয়ে আমরা খুশিটা কখন করতে পারি জানেন? যখন আমরা সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে বলি বেতনের বোনাসটা কি সব চলে গেছে, ওকে, আমি মানসিকভাবে আমি সেফ। সো এদিক থেকে কিন্তু সরকারের একটু খেয়াল রাখা উচিত যে শিল্পগুলো কোন দিকে যাচ্ছে, সেখানে যাতে করে, আমি এটার অবশ্যই সাপোর্ট করি না যে আপনি যত্রতত্র ইনসেন্টিভ দিয়ে দেবেন, যত্রতত্র ঋণ মকুফ করবেন, যত্রতত্র এগুলো করে দেবেন। নো, ইউ মাস্ট ফোকাস অন সিইং ওয়েদার দি যেটা কিনা শ্রমঘন সেক্টর, সেখানে যাতে করে মানুষ রুটি রুজির যে ব্যবস্থাটা আছে সেটা যাতে করে সে করে খেতে পারে। আদারওয়াইজ সেটা যদি না হয় তবে কিন্তু মানুষ থাকবে না, মানুষ না থাকলে কিন্তু দেশ থাকবে না। আগে এই জিনিসটা রক্ষা করে পরে তারপরে যে ইনফ্রাস্ট্রাকচার জিনিসগুলো আছে সেগুলো তারপরে আমরা দেখতে পারি, কিন্তু আগে আপৎকালীন সময়টা আমরা আগে পার করি। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।